হ্যালো অ্যান্ড ওয়েলকাম বোরন পরিবারের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা বোরিক অ্যাসিড নিয়ে পড়ব। এর আগে আমরা 4টে ক্লাস কমপ্লিট করিয়েছি। প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি, তোমরা প্লেলিস্টটা পুরো দেখে নেবে। তো আজ আমাদের বিষয় হচ্ছে বোরিক অ্যাসিড। আগেই বললাম, তো বোরিক অ্যাসিডের শুরুতেই আমাদের বোরিক অ্যাসিডের সংকেতটা জানতে হবে। বোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3BO3 বা BOH হোল 3। এখানে একটা বোরন, 3টে হাইড্রোজেন এবং 3টে অক্সিজেন পরমাণু রয়েছে। তো দুভাবেই কিন্তু বোরিক অ্যাসিডকে লেখা হয়। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অর্থ বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিডেরই আর এক নাম হচ্ছে অর্থ বোরিক অ্যাসিড, মনে রাখবে। এই বোরিক অ্যাসিড খুব দুর্বল অ্যাসিড এবং এটা একক্ষারীয় অ্যাসিড। একক্ষারীয় অ্যাসিড কেন সেটা আমি পরে ব্যাখ্যা করছি। এই বোরিক অ্যাসিড দুর্বল লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। তো এর কারণটা কি দেখো, এই যে H3BO3 এর গঠনটা ঠিক এরকম হয়। 3টে বন্ড দিয়ে বোরনের সাথে 3টে OH যুক্ত থাকে। তো বুঝতেই পারছো, 3টে বন্ড মানে বোরনের কাছে 6টা ইলেকট্রন। তো 2টো ইলেকট্রনের ঘাটতি রয়েছে বোরনের কাছে। তো যদি কোনো ইলেকট্রন দাতা এর সঙ্গে বিক্রিয়া করতে চাই, তো সেই ইলেকট্রন কিন্তু বোরন গ্রহণ করবে। এই জন্য এ ভালো লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে। ঠিক আছে, লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে। ফোনটাও তোমরা দেখে নিলে এবং মনে রাখবে এটা ভালো লুইস অ্যাসিড। আচ্ছা, পরের পয়েন্টে চলে যাই। দেখো, বোরিক অ্যাসিড একটা প্রোটনিক অ্যাসিড হিসাবে আচরণ করে না। কারণ কি? একটা প্রোটনিক অ্যাসিড কি আগে তোমাদেরকে বুঝতে হবে। প্রোটনিক অ্যাসিড হলো যেসব অ্যাসিডগুলো H+ ত্যাগ করে, যেমন HCl জলীয় দ্রবণে বিশ্লেষিত হয়ে H+ আর Cl- কিন্তু তৈরি করে। আরও ভালোভাবে বলতে গেলে এরা জলীয় দ্রবণে জলের সাথে বিক্রিয়া করে H+ বা H3O+ তৈরি করে, হাইড্রোনিয়াম আয়ন। কিন্তু বোরিক অ্যাসিডের দিকে লক্ষ্য করলে দেখা যাবে এরা কোনো H+ কিন্তু ত্যাগ করে না। এই যে 3টে OH রয়েছে, এখান থেকে কিন্তু কোনোটাই H ত্যাগ করবে না। কারণ কি? এদের কাছে ইলেকট্রন ঘাটতি আছে। এরা যদি ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে এর গঠনটা নষ্ট হয়ে যাবে। আমি একটু আগেই বললাম এরা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, তো এরা ইলেকট্রন গ্রহণ করে। এই জন্য এদেরকে যখন তুমি জলীয় দ্রবণে দেবে, তখন এরা জলীয় দ্রবণের অক্সিজেনের লোন পেয়ার থেকে OH গ্রহণ করে নেবে। গ্রহণ করে নিয়ে BOH হোল 4 মাইনাস এই যৌগটা বানিয়ে ফেলবে, আর একটা H+ পড়ে থাকবে, সেটার সঙ্গে ত্যাগ করবে। তাহলে জলীয় দ্রবণে H2 এর সাথে বিক্রিয়া করে এরা কিন্তু H+ তৈরি করছে। তো এই H+টা আসছে কোথা থেকে? জল থেকে। এরা নিজেরা কিন্তু কোনো প্রোটন নির্গত করছে না, কোনো H+ নির্গত করছে না, তাই একে প্রোটনিক অ্যাসিড বলা হয় না। ঠিক আছে, বুঝতে পেরেছ? যখন এরা জলীয় দ্রবণে থাকবে তখন ওরা H+ ত্যাগ করবে। এই জন্যই আমি বলেছিলাম একক্ষারীয় অ্যাসিড। একটা H+ জলীয় দ্রবণে এরা ত্যাগ করে, তাই এরা একক্ষারীয় অ্যাসিড। এখান থেকে কিন্তু আরও একটা হাইড্রোজেন কোনোভাবেই বেরোবে না। ঠিক আছে, H+ হয়ে আরও একটা হাইড্রোজেন কোনোভাবেই বেরোবে না। এই জন্য এরা একক্ষারীয় অ্যাসিড, এরা দ্বিক্ষারীয় অ্যাসিড কখনোই হতে পারবে না। মনে রাখবে, বোরিক অ্যাসিড প্রোটনিক অ্যাসিড হিসেবে আচরণ করে না এবং একক্ষারীয় অ্যাসিড হিসেবে আচরণ করে। ঠিক আছে, মনে থাকবে। চলো পরের পয়েন্টটা দেখে নিই। দেখো, 100 ডিগ্রি সি উষ্ণতায় বোরিক অ্যাসিডকে উত্তপ্ত করলে জল মুক্ত হয় এবং মেটাবোরিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে বোরিক অ্যাসিডকে প্রথমবার 100 ডিগ্রি সিতে উত্তপ্ত করলে কী পাবে? মেটাবোরিক অ্যাসিড। সংকেতটা আমি পরে দেখাচ্ছি, লেখা আছে। তো এই মেটাবোরিক অ্যাসিডকে আবার 140 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করলে পাইরোবোরিক অ্যাসিড পাবে। পাইরোবোরিক অ্যাসিডের আর একটা নাম হচ্ছে টেট্রাবোরিক অ্যাসিড। মনে রাখবে, পাইরোবোরিক অ্যাসিডের আরেকটা নাম কি? টেট্রাবোরিক অ্যাসিড। তাহলে আমি একটু ফ্লোচার্ট মতো করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ভালোভাবে এই বিক্রিয়াটা মনে রাখবে। বোরিক অ্যাসিড, এই বোরিক অ্যাসিডকে প্রথম ধাপে তুমি যদি 100 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করো, তাহলে কি পাবে? মেটাবোরিক অ্যাসিড। মেটাবোরিক অ্যাসিড। ওকে, এই মেটাবোরিক অ্যাসিডকে যদি 140 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করা হয়,
তাহলে কী পাবে? পাইরোবোরিক অ্যাসিড। পাইরোবোরিক অ্যাসিড। ঠিক আছে, খুব ভালোভাবে নাম দুটো মনে রাখবে। এই পাইরোবোরিক অ্যাসিডের আরেকটা নাম কি বললাম? টেট্রাবোরিক অ্যাসিড। টেট্রাবোরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে বোরিক অ্যাসিড থেকে কী পাবো? মেটাবোরিক অ্যাসিড। মেটাবোরিক অ্যাসিড থেকে কী পাবো? পাইরোবোরিক অ্যাসিড বা টেট্রাবোরিক অ্যাসিড। এই টেট্রাবোরিক অ্যাসিডকে যদি আমরা লোহিতপ্ত অবস্থায় উত্তপ্ত করি তাহলে এরা সম্পূর্ণ নিরোদিত হয়ে বোরন ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। তো সেটা পরের পয়েন্টে লেখা আছে, চলো দেখে নিই। দেখো, লোহিতপ্ত অবস্থায় এই পাইরোবোরিক অ্যাসিড সম্পূর্ণ নিরোদিত হয়ে কী বানাচ্ছে? বোরন ট্রাইঅক্সাইড। বোরন ট্রাইঅক্সাইডের সংকেত কি? B2O3। এখানে দেখো বিক্রিয়াগুলো লেখা আছে। H3BO3 প্রথমে HBO2 বানিয়েছে। HBO2 হচ্ছে মেটাবোরিক অ্যাসিড। ওকে, এই HBO2 থেকে পাইরোবোরিক অ্যাসিড তৈরি হয়েছে H2B4O7। এটা হচ্ছে পাইরোবোরিক বা টেট্রাবোরিক, 4টে বোরন আছে, তো এটা হচ্ছে টেট্রাবোরিক অ্যাসিড। এই টেট্রাবোরিক অ্যাসিডকে লোহিতপ্ত অবস্থায় উত্তপ্ত করলে কি পাওয়া যায়? B2O3। প্রত্যেকটা স্টেপে জল নির্গত হয়। আর এই মেটাবোরিক অ্যাসিডটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? বোরিক অ্যাসিড থেকে। তাহলে এই বিক্রিয়াগুলো খুব সুন্দর করে মনে রাখবে যে বোরিক অ্যাসিডকে উত্তপ্ত করলে মেটাবোরিক অ্যাসিড, এর উষ্ণতাটা 100 ডিগ্রি সি ছিল। এই মেটাবোরিক অ্যাসিডকে 140 ডিগ্রি সিতে উত্তপ্ত করলে কি পাবে? টেট্রাবোরিক বা পাইরোবোরিক। একে লোহিতপ্ত অবস্থায় উত্তপ্ত করলে কি পাবে? বোরন ট্রাইঅক্সাইড, ডাইবোরন ট্রাইঅক্সাইড। ঠিক আছে, মনে থাকবে? তাহলে বিক্রিয়াটা সুন্দরভাবে মনে রাখবে। চলো পরের পয়েন্টে চলে যাই। দেখো, পরের বিক্রিয়াটা দেখবে খুব ভালোভাবে। দেখো, বোরিক অ্যাসিড এবং মিথাইল অ্যালকোহল বা মিথাইল অ্যালকোহলের জায়গায় ইথাইল অ্যালকোহলও নিতে পারো, যে কোনো অ্যালকোহল, সেটা বোরিক অ্যাসিডের সঙ্গে মেশাতে হবে। মেশালে একটা সবুজ শিখাযুক্ত যৌগ তৈরি হবে। সেই যৌগটার নাম হচ্ছে ট্রাইমিথাইল বোরেট বা ট্রাইইথাইল বোরেট। মিথাইল অ্যালকোহল নিলে ট্রাইমিথাইল বোরেট পাবো, ইথাইল অ্যালকোহল নিলে ট্রাইইথাইল বোরেট পাবো। এটা কিন্তু উৎপন্ন হচ্ছে। এটার রং সবুজ, শিখাটা যেটা তৈরি হচ্ছে সেটা সবুজ রঙের। এই কারণে আমরা এই বর্ণ দেখে বোরিক অ্যাসিডকে শনাক্ত করতে পারি। তো এখানে তোমরা বিক্রিয়াটা দেখতে পাচ্ছ যে H3BO3-র সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া ঘটানো হয়েছে। ঘটালে যে যৌগটা তৈরি হয়েছে সেটা হচ্ছে BOC2H5(3). এটার নামই হচ্ছে ট্রাইইথাইল বোরেট। ট্রাইইথাইল বোরেট। তাহলে যে সবুজ শিখাটা তৈরি হচ্ছে সেটার জন্য যে যৌগটা দায়ী সেটা হচ্ছে এই ট্রাইইথাইল বোরেট। আর মিথানল নিলে কী পাবো? ট্রাইমিথাইল বোরেট পাবো। ঠিক আছে, তো এটাই কিন্তু বোরিক অ্যাসিডকে শনাক্তকরণে সাহায্য করে। তো এই বিক্রিয়াটা খুব ভালোভাবে মনে রাখবে। প্রশ্নটা এইভাবে আসে যে বোরিক অ্যাসিডের সঙ্গে মিথানল মেশালে কি তৈরি হয়? উত্তর কী হবে? ট্রাইমিথাইল বোরেট। কালার কি? সবুজ। অন্যভাবেও আসতে পারে যে বোরিক অ্যাসিডের সঙ্গে ইথানলের বিক্রিয়া কী তৈরি হবে? সেক্ষেত্রে উত্তর হবে ট্রাইইথাইল বোরেট। কালার কি? সবুজ। ঠিক আছে, চলো পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের যে বিক্রিয়াটা আছে সেটা দেখব। দেখো, আরও একটা বিক্রিয়া। বোরিক অ্যাসিড আর পটাশিয়াম বাইফ্লোরাইড দুটো আম্লিক পদার্থ। এদের জলীয় দ্রবণ যদি মিশ্রিত করা হয় একটা ক্ষার দ্রবণ সৃষ্টি হয়। সেই ক্ষার দ্রবণের মধ্যে কী কী থাকে? পটাশিয়াম টেট্রাফ্লুরোবোরেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তো এটা একটা খুব ভালো বিক্রিয়া, মনে রাখবে পরীক্ষায় আসার মতো, যে দুটো অ্যাসিডের বিক্রিয়ায় একটা ক্ষারীয় দ্রবণ তৈরি হচ্ছে। তো বোরিক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড আর পটাশিয়াম বাইফ্লোরাইড আরও একটা অ্যাসিড। তো এই দুটো যদি মিশ্রিত করা হয় তাহলে আমরা কি পাবো? টেট্রাফ্লুরোবোরেট। পটাশিয়াম টেট্রাফ্লুরোবোরেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দুটোই ক্ষার। এই দুটো জলীয় দ্রবণ একটা ক্ষারীয় জলীয় দ্রবণ সৃষ্টি করবে এবং সেটা আমরা পাবো। বিক্রিয়াটা দেখানো হয়েছে এখানে, দেখো, দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু খুব ভালোভাবে পড়ে রাখবে। ঠিক আছে, চলো পরের স্লাইডে চলে যাই। বোরিক অ্যাসিড বোরোসিলিকেট কাচ প্রস্তুতিতে, খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করা হয়। এছাড়াও জীবাণুনাশক হিসাবেও কিন্তু এর ব্যবহার রয়েছে। ঠিক আছে, আচ্ছা পরের পয়েন্টটা দেখে নিই চলো।
কঠিন অবস্থায় বোরিক অ্যাসিড হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে অষ্টভুজাকার বলয় গঠন করে দ্বিমাত্রিক স্তরে সজ্জিত থাকে। এই যে বোরিক অ্যাসিড এরা হাইড্রোজেন বন্ধন তৈরি করে। আমি তোমাদের একটা ছবিতে দেখাচ্ছি। আমরা প্রথমেই দেখেছি যে বোরিক অ্যাসিডের বোরন কেন্দ্রীয় পরমাণু এবং তার তিন দিকে তিনটে OH গ্রুপ থাকে। তো দেখো আমরা সেইভাবেই আঁকছি এটাকে। এই যে তিনটে হাইড্রোজেন রয়েছে, প্রান্তীয় হাইড্রোজেন, এরা কিন্তু হাইড্রোজেন বন্ডিং করতে পারে। এখান থেকে করতে পারবে, এখান থেকে করতে পারবে এবং এখান থেকে করতে পারবে। এছাড়াও এই যে অক্সিজেনগুলো রয়েছে এরাও কিন্তু হাইড্রোজেন বন্ধন করতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা অক্সিজেনও হাইড্রোজেন বন্ধন করতে পারে। তো একটা H3BO3 অণু থেকে কিন্তু অনেকগুলো, দেখো 1 2 3 4 5 6 ছটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। তো এইভাবে কিন্তু অনেকগুলো বোরিক অ্যাসিড পরপর জুড়ে যায়, গিয়ে H3BO3 এর পলিমার রূপটা তৈরি করে। ঠিক আছে, তো এই কঠিন অবস্থায় বোরিক অ্যাসিড কঠিন অবস্থায় কিন্তু এই পলিমার রূপে থাকে। কীভাবে থাকে? পলিমার রূপে থাকে। তাহলে এর মূল কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে এই হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিংয়ের কারণেই এরা এরকমভাবে সজ্জিত হচ্ছে এবং পলিমার রূপে থাকছে। তাহলে মনে রাখবে, কঠিন অবস্থায় এরা হাইড্রোজেন বন্ডিং তৈরি করে, আর হাইড্রোজেন বন্ডিংয়ের জন্যই এরা কিন্তু পলিমার রূপে অবস্থান করে। ঠিক আছে, তো চলো আমরা পুরো হাইড্রোজেন বন্ডিংয়ের গঠনটা একবার দেখে নেব। এই ছবিটাই তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা পলিমার রূপ অর্থ বোরিক অ্যাসিড বা বোরিক অ্যাসিডের, যেখানে অনেকগুলো H3BO3 পরপর সজ্জিত হয়েছে। তো এটা কোন ভৌত অবস্থায় পাওয়া যাবে? কঠিন অবস্থায়, অবশ্যই মনে রাখবে। চলো এর পরের পয়েন্টটা দেখে নিই। দেখো, বোরনের বিভিন্ন যৌগের আর্দ্র বিশ্লেষণে বোরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। এর একটা যৌগ BCl3, প্রথম উদাহরণটাই আমি তোমাদের সামনে বলছি। BCl3 গঠন ঠিক এরকম হয়, আমরা গত ক্লাসে দেখেছি। তো এই BCl3 বোরনের কাছে দেখো কটা ইলেকট্রন আছে? 6টা। এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো। তো এর মধ্যে যদি জল দেওয়া হয়, তো জলের অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে। বোরনের অষ্টক পূর্তি ঘটেনি, তো বোরন নিজের অষ্টক পূর্তি করার জন্য জলের অক্সিজেনের লোন পেয়ার কিন্তু গ্রহণ করবে। গ্রহণ করলে বোরনের তার নিজের সংকরায়ন চেঞ্জ করবে, করে একটা বন্ড বাড়িয়ে নেবে। তখন বোরনের কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে? 4, অর্থাৎ 4টে বন্ড বানিয়ে ফেলবে। দেখো ঠিক এরকম 3টে ক্লোরিন থাকবে, আর একটাই জল থেকে OH2 প্রবেশ করবে। ঠিক আছে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। তো এই OH2 থেকে একটা H এবং এই Cl এখান থেকে নির্গত হবে। তো নির্গত হলে একটা HCl অণু এখান থেকে বেরিয়ে যাবে এবং আবার পুনরায় বোরন তার 3 কোঅর্ডিনেশন সংখ্যায় ফিরে আসবে। ঠিক আছে, এরকমভাবে যদি আরও দুবার এই প্রক্রিয়াটা চলতে থাকে, তাহলে আরও 2 অণু HCl এখান থেকে নির্গত হবে, হয়ে গিয়ে দেখো 3 দিকেই কিন্তু OH প্রবেশ করবে, তাই না? তাহলে দেখো H3BO3 কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে BCl3 এর আর্দ্র বিশ্লেষণে যদি 3 অণু আমরা জল ব্যবহার করি, 3 অণু জল, তাহলে কিন্তু এই 3টে Clকে প্রতিস্থাপিত করে 3টে OH প্রবেশ করবে। আর কটা HCl বেরোবে? 3টে, এখান থেকে 2টো আর এই আগে একটা বেরোলো, 3টে HCl এখান থেকে নির্গত হবে এবং তৈরি হবে কি? H3BO3। এইরকমভাবেই বোরনের যেসব যৌগগুলোর মধ্যে অষ্টক পূর্ণ হয়নি, সেগুলোর আর্দ্র বিশ্লেষণ করলে কিন্তু বোরিক অ্যাসিড বা অর্থ বোরিক অ্যাসিড তৈরি হয়। তার মধ্যে BCl3 অন্যতম। তো মনে রাখবে এগুলো, যেরকম বোরন নাইট্রাইট, এর আর্দ্র বিশ্লেষণ করলেও H3BO3 পাওয়া যায়, সঙ্গে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। যেমন B2H6 ডাইবোরেনকে আর্দ্র বিশ্লেষিত করলেও বোরিক অ্যাসিড পাওয়া যায়, সঙ্গে H2 গ্যাস নির্গত হয়। ঠিক আছে, তাহলে এই যৌগগুলোর নাম মনে রাখবে, এদের আর্দ্র বিশ্লেষণে বোরিক অ্যাসিড তৈরি হয় কিন্তু। আচ্ছা, আর একটা কথা বলি, এই যে জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত হওয়ার কারণ জিজ্ঞাসা করতে পারে, কেন BCl3 জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত হচ্ছে? এর কারণ হচ্ছে বোরনের কিন্তু ফাঁকা অরবিটাল আছে, বোরনের ফাঁকা 2p অরবিটাল আছে।
ফাঁকা 2p অরবিটাল আছে বোরনের, ওই জন্যে কিন্তু আদ্র বিশ্লেষিত হচ্ছে। ঠিক আছে, কোনো ফাঁকা অরবিটাল না থাকলে আদ্র বিশ্লেষিত হতে পারতো না। এই যে 6টা ইলেকট্রন দিয়ে 3টে বন্ড বানিয়েছে, তাহলে অবশ্যই আরও একটা ফাঁকা অরবিটাল রয়েছে, সেটা পি অরবিটাল। এই কারণেই কিন্তু আদ্র বিশ্লেষিত হচ্ছে, এটাও মনে রাখবে, এমসিকিউতে কিন্তু আসতে পারে। তো চলো এবার বেশ কিছু প্রশ্ন রয়েছে এই সংক্রান্ত, প্রশ্নগুলো একে একে সলভ করে নিই আমরা। দেখো, প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, H3BO3 একটি ড্যাশ অ্যাসিড, একক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয় নাকি কোনোটিই নয়। পুরো ক্লাসটা যদি তোমরা দেখে থাকো বুঝতে পারবে H3BO3 একটা একক্ষারীয় অ্যাসিড। তোমাদেরকে আমি বারবার বলেছি H3BO3 একক্ষারীয় অ্যাসিড, কিন্তু প্রোটনিক অ্যাসিড নয়। তাহলে উত্তর কী হবে? অপশান এ, একক্ষারীয়। চলো পরের প্রশ্নে চলে যাই, কোশ্চেন নম্বর 2। BOH4- আয়নটির কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা ও গঠন হলো। তো এর কেন্দ্রীয় পরমাণু কোনটা আগে বুঝতে হবে। কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বোরন। বোরনের চারপাশে 4টে OH আছে, আমি আগেও গঠনটা এঁকে দেখিয়েছি। 4টে OH আর একটা মাইনাস চার্জ আছে, এটা বোরনের মাথায় থাকবে। তো এই যে 4টে সিগমা বন্ড বানিয়েছে, তো এর সংকরায়ন কী হবে? তাহলে sp3 হবে সংকরায়ন। তোমরা সংকর কক্ষক বের করেও দেখাতে পারো। দেখো, হাফ অফ বোরনের বাইরের কক্ষে 3টি ইলেকট্রন আছে, আর ওএইচের সংখ্যা কত? 4টে, একটা মাইনাস চার্জ আছে, তাই 1 যোগ হবে। তাহলে দেখো এটা করে 4 আসছে। 4 মানে sp3। 4টে সংকর কক্ষক থাকলে সংকরায়ন কী হয়? sp3। আর গঠনটার নাম কি হয়? গঠনটার নাম হয় চতুস্তলকীয়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? sp3 চতুস্তলকীয়, অপশান সি। ঠিক আছে, BOH4- এর কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা হচ্ছে sp3 আর গঠন হচ্ছে চতুস্তলকীয়। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নম্বর 3 দেখব। দেখো, বলেছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বোরিক অ্যাসিড ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ হচ্ছে পি, যা সবুজ শিখা উৎপন্ন করে। তাহলে পি যৌগটি হলো, দেখো একটু আগেই আমি পড়ালাম যে গাঢ় H2SO4-এর উপস্থিতিতে বোরিক অ্যাসিড যখন কোনো অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে তখন একটা যৌগ তৈরি করে যার কালার হচ্ছে সবুজ। সেটা কি? সেটা হচ্ছে BOC2H5 এটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রাই ইথাইল বোরেট। আমি লিখে দিচ্ছি, এটার নাম হচ্ছে ট্রাই ইথাইল বোরেট। এর কালার কি? এর কালার হচ্ছে সবুজ কালার। এটা থেকেই কিন্তু বোরিক অ্যাসিডকে শনাক্ত করা হয়। তাহলে পি যৌগটা কিন্তু এটাই। ঠিক আছে, সঠিক উত্তর অপশান ডি। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নম্বর 4 দেখব। বোরিক অ্যাসিড পলিমারিক এর কারণ কি? এটি একক্ষারীয় অ্যাসিড, এর আণবিক গঠন, এতে হাইড্রোজেন বন্ধন আছে নাকি এর আম্লিক প্রকৃতি? একটু আগেই একটা ছবি দেখালাম যে একটা বোরিক অ্যাসিড থেকে অনেকগুলো হাইড্রোজেন বন্ডিং হতে পারে, যার জন্য কিন্তু এরা পলিমার রূপে অবস্থান করে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হাইড্রোজেন বন্ধন। এই যে বোরনের সাথে যে 3টে বন্ড দিয়ে OH-গুলো যুক্ত থাকে, OH-গুলো এখানে যে O আর H এরা কিন্তু হাইড্রোজেন বন্ড বানায়। ঠিক আছে, এরা সকলেই কিন্তু হাইড্রোজেন বন্ড বানাতে পারে। এই হাইড্রোজেন বন্ডের কারণে অনেকগুলো H3BO3 একসঙ্গে যুক্ত হয়ে যায়, যার কারণেই বোরিক অ্যাসিড পলিমার রূপ নেয়। তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন নম্বর 5। বোরিক অ্যাসিড ও পটাশিয়াম বাইফ্লোরাইডের আম্লিক দ্রবণ দুটিকে মিশ্রিত করলে প্রাপ্ত দ্রবণের প্রকৃতি কীরূপ হবে? আমরা কিছুক্ষণ আগে এটাও পড়েছি যে বোরিক অ্যাসিড একটা অ্যাসিড এবং পটাশিয়াম বাইফ্লোরাইডও একটা আম্লিক দ্রবণ। দুটো আম্লিক দ্রবণের বিক্রিয়ায় একটা ক্ষারকীয় দ্রবণ পাওয়া যায়। তো সেটাই কিন্তু এই বিক্রিয়াটার উদাহরণ। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশান বি, ক্ষারকীয় হবে। বিক্রিয়াটা দেখে নেবে, আগে লেখা আছে, ওটা ভালো করে পড়বে। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6। বোরিক অ্যাসিড সাধারণ উষ্ণতায় কঠিন, এর কারণটা কি? কারণ এটা একটা লুইস অ্যাসিড, এটা একক্ষারীয় অ্যাসিড। বোরিক অ্যাসিডের অণুগুলি H বন্ধন দ্বারা যুক্ত থাকে নাকি এটা চিলেট যৌগ গঠন করতে সক্ষম?
কোনটা হবে? সাধারণ উষ্ণতায় কঠিন কেন? কারণ এদের মধ্যে অনেক হাইড্রোজেন বন্ধন রয়েছে এবং হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে এরা সুস্থিত হয়, এই জন্য সাধারণ উষ্ণতায় কিন্তু এরা কঠিন হয়। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 7। দেখো H3BO3কে 100 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করা হয়েছে, যার ফলে এক্স পাওয়া গেছে। আবার 160 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করা হয়েছে, যার ফলে ওয়াই পাওয়া গেছে। তারপর লোহিত তপ্ত করা হয়েছে, যার ফলে B2O3 পাওয়া গেছে। তাহলে এক্স আর ওয়াইকে শনাক্ত করতে হবে। দেখো আমরা একটু আগেই দেখিয়েছিলাম বিক্রিয়াটা, H3BO3 থেকে 100 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করলে কি পাওয়া যায়? HBO2, সঙ্গে জল তৈরি হয়। এটাকে 140 ডিগ্রিতে উত্তপ্ত করলে পাইরোবোরিক অ্যাসিড পাওয়া যায়। কিন্তু এখানে দেখো 160 ডিগ্রি দিয়েছে, কোনো অসুবিধা নেই, ওই একই উত্তর হবে। এটা তৈরি করবে H2B4O7, যেটার নাম পাইরোবোরিক অ্যাসিড। আর এটাকে লোহিত তপ্ত করলে কি পাওয়া যাবে? B2O3। তাহলে এক্স যৌগটা হবে HBO2, এর নাম কি? মেটাবোরিক অ্যাসিড। আর 160 ডিগ্রি উত্তপ্ত করলে ওয়াই যৌগ পাবো, যেটার নাম কি? পাইরোবোরিক অ্যাসিড বা টেট্রাবোরিক অ্যাসিড। তাহলে সঠিক উত্তর কোনটা? এক্স আর ওয়াই কী হবে? মেটাবোরিক অ্যাসিড আর পাইরোবোরিক অ্যাসিড। কিন্তু পাইরোটা অপশানে নেই, টেট্রা অপশানে আছে। তো সঠিক উত্তর অপশান এ হবে, মেটাবোরিক অ্যাসিড আর টেট্রাবোরিক অ্যাসিড। তো খুব ভালো প্রশ্ন, 7 নম্বরের প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে। তো দেখো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু বোরাক্স থেকে ছিল, মন দিয়ে এগুলো পড়ার চেষ্টা করবে এবং থিওরিটা আগে ভালোভাবে বুঝে নেবে, তারপর প্রশ্ন উত্তর করবে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করব, পরের ক্লাসে আমরা বোরাক্স সম্পর্কে পড়াবো। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, বাই।